স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভ্রু কুঁচকাল। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়েরা গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল, কিছু বুঝলো না। শুদ্ধ এসব রেখে বলে, মাইরা, তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। এত পড়তে হবে না। এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া, এক গ্লাস পানি খেলে তুমি ফাস্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সামানে শুদ্ধর ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে, সে কল রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে রাগে, ফোন আছড়ে ফেললো। বারবার এপাশ ওপাশ পায়চারি করলো, সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘর থেকে রেডি হয়ে নেয়, বেলকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ, প্রায় 2 ঘন্টা এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফট করুক। ও মা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে মিথ্যে বলেছে জানলে এ তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধ ওর উত্তর অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরল। ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মাইরা, এই ঘরে? হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রাগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলেও শুদ্ধ দেখিয়ে দেয়, ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়েরা 2 হাত দুটাতে ধরলো, তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরা শীতেও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলল। আরে এটা না জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে ইরফান ভাবেটা কি, একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু, বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবারও গিয়ে এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁত চেপে বলল, তুই আর এই বাড়িতে আসবি না। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এ বাড়ি আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেখে বলল, সপ্তাহে দুটো দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলে তাই করে। তাকে কি সত্যি তার বাড়ি আসতে দিবে না নাকি? বউকে ভালোবাসছে ও, ঝড় আসছে তার দিকে, কি জ্বালা! ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে প্রবেশ করে। শব্দহীন দরজা আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে।
মায়েরা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মায়েরার কপাল চেক করে হাত নামিয়ে গলা চেক করলো। মায়েরা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, নড়ে চড়ে উল্টো দিকে ফিরে ইরফানের দিকে ফিরে শয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে বলে। অন্ধকার ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখলো বোধহয়। তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা, তার গলায় মায়রার হাত সরিয়ে দিল না, মায়রাকে হাত বাড়িয়ে ধরলও না। অতি ঝাপসা মায়রাকে দেখলো খানিক গম্ভীর মুখে। মুখটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমরা দল এসে ভিড় করে। মায়রার কেমন শীত শীত লাগে, সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে দুই হাতে ধরতে চায়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়রার ঘুম ভেঙে যায়, পিটপিট করে চোখ মিলে তাকায়। ঘরময় এত অন্ধকার, মেয়েটা ভ্রু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস আছে তো, তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হচ্ছে। কেমন ভয় পায় মেয়েটা। ধরফরিয়ে শো থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মায়েরা ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়েরা ঢুক গেলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দ্রুত ফোনে অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমিমগ্ন মানুষটা। মায়েরা ঢোক গিলে এই লোক এইখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়, কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। ঘুম জুড়ে মায়া লেপ্টে থাকে, মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে, অথচ জেগে থাকলে তার ছায়ায় যেন সহ্য করতে পারে না। কেন যে আখি জোড়ায় পানি জমলো। আর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখাবয়ব থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল তার মন, তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখলো, ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়, এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি, নিশ্চিন্তে মনে ঘুমে ছেলেটা। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা অজু করে এসে শুদ্ধর মায়ের পাশে নামাজে বসে নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন। এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলল। তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ত্রিনা বেগম অবাক হয়ে বলে। ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছে পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুই দিকে মাথা নাড়িয়ে বলে। এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। ত্রিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন, এরপর ঘরের বাইরে যেতে যেতে বললেন। আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না, দুই হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘরে রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে তার ঘুম ভালো না, সে জানে। সে হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে, কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান? ফুপির ডাকে ইরফান জাগা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে। বলো। ত্রিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে। কখন আসলি? ইরফান বাম পাশে ফিরে জায়গা ফাঁকা করে ভ্রু কুঁচকালো, বিরক্তির নিঃশ্বাস ফেললো। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে। কাজ ছিল তাই রাতে এসেছি। ত্রিনা বেগম অবাক হলো, সে তো 11টার পর ঘুমিয়েছে। ইরফান আরো কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। স্ত্রী কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে।
তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলল। ঘড়িতে সময় দেখলো সকাল 9টা। অতঃপর বলে, রোমা নেওয়াজ বিরক্ত হয়ে বলে। তারেক নেওয়াজ কিছু বলল না। মিথ্যে তো আর বলেনি, তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়রাকে মেরেছে, এটা নিয়েই তার রাগ আকাশ সম। রিতা ঘরে এসে বলে। রিতার কথা শুনিয়ে রোমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনেই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে, তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে। রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল। রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভ্রু আর খানিক কোচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে। তারেক নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি, এই ছেলে কোথায় গিয়েছে। ইরফানকে না পেয়ে শুদ্ধ নাম্বারে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল। ইরফান শান্ত পায়ে মায়রার পাশে চেয়ার টেনে বসে। মায়রা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ঠান্ডা গলায় বলে। ফিনিশ ইট। মায়রা ডান এঁটো হাতে ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রাগে বলে। হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন দাঁতে দাঁত চেপে বলল। সব শেষ না করে এক পাও নড়বে না। মায়েরা রেগে যায়, এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে। হাত ছাড়ুন বলছি। মায়ের এমন চিৎকারে ইরফান ভরকে চায়। রিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে। কি হয়েছে মায়েরা, চিৎকার করছিস কেন? মায়েরা এখনো ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা রেগে বলে। খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করব না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। ত্রিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রা প্লেটে নজর দিলে দেখলো সব ভাত খায়নি মেয়েটাকে। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়রার দিকে তাকিয়ে বলে। ভাত রেখে উঠেছিস কেন? সব খেয়ে নে। মায়রা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল। এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়লো না মায়রার হাত, উল্টে আরো শক্ত হাতে ধরলো। মায়রা ভীষণ ব্যথা পায় তাতে, কিন্তু কিছু কিছু বলে না। ত্রিনা বেগম একবার মায়রার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে। এইখানেই বসে খাবে তুমি, সিট। মায়রাও রেগে বলে। আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে। আমি এখানেই থাকবো, তুমিও এখানে খাবে। মায়রা হাতের প্লেট ঠাস করে টেবিলের ওপরে রেখে রেগে বলে। খাবো না, কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গালে এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে। নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালে। গতকালে মায়ের দাগ এখনো ভেসে আছে। ইরফান মায়রার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব। মায়রা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢুকিলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা থেকে প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়রার পেট বা হাত আঁকড়ে ধরে, নিজ চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ত্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখভাবে তার ফুপির দিকে চেয়ে বলে। ফুপি, খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দুই হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে। আমায় ছাড়ুন, অসভ্য লোক। ইরফান মায়েরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, ছোট্ট আওয়াজে বলে। আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মায়েরা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়েরা চোখ সরিয়ে নেয়। বিরক্ত, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপরে তার দুই হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের হেলদোল নেই। ইরফানের মুখে মনোযোগী চোখে মায়রার খামচে দেওয়া দেখলো, কিছুই বলল না। মায়েরা এখনো হাত সরায়নি।
ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে নিয়ে মায়রার সামনে রেখে মৃদু কণ্ঠে ঠান্ডা গলায় বলে। খেয়ে নাও। মায়রা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাত খামচে ধরা দুই হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত বেরিয়ে পড়েছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়রার নিজেরই খারাপ লাগলো, সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে। আপনার কি একটু অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে। ফিনিশ ইট ফার্স্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেরিয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটেফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে, সেই হাসি বোঝার ক্ষমতা কারণেই। তার মুখাবয়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে, শুধু সেই বুঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হিলদোল নেই। তাকে থাপ্পড় কখন দেবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়, চোখ জোড়া অসহায়ত্ব ভিড় করে। কাজটা কি ঠিক হলো? না বোধ হয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তায় সে। এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়রা রেগে বলে। আমায় ছাড়ুন। ইরফানের পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে। এভাবেই খেতে হয়। মায়রা কান্না পায়, এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে। প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাবো। ইরফান কিছু বলল না। মায়রা ইরফানের খামচি দেওয়া হাত আবারও দুই হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়রার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। মায়রা বিরক্ত হয়ে রেগে বলে। আপনি ছাড়বেন আমায়? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়েরার এত রাগ লাগছে, মনে হচ্ছে বিড়বিড় করে দু চারটে কথা শুনিয়ে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতে বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করলো। ভালোই হয়েছে, অসভ্য লোক। নিজেকে সামলে মৃদু স্বরে বলল। প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়রার দিকে তাকায়, বাঁ পায়ে তার পাশের চেয়ারে টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়রাকে গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছন দিকে থেকে বাঁ হাতে মায়রার কোমর চেপে ধরে। মায়রার দিকে তাকিয়ে বলে। আবার কোলে বসতে চাইছো? মায়েরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরো কতগুলো যে আঁচড় লেগেছে তার হুদিস নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়েরা রেগে বলে। ছাড়বেন না আপনি? ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখলো মায়েরার খাওয়া শেষ। নিজে থেকেই মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মায়রার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখলো। এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়। মায়রা ভ্রু কুঁচকে ইরফানের প্রস্থান দেখলো। পানি খেতে খেতে ভাবছে, লোকটা কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পেছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে। তোর বাবা? ইরফান কানে ফোন নেয়, বা হাতে ল্যাপটপ আঙ্গুলে চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে। বলো। তারেক নেওয়াজ রেগে বলে। ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে। কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে। আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আমার মাইরাকে মারতে গিয়েছো, আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে। ওকে। তারেক নেওয়াজ রেগে বলে। হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ার সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি। তুমি আর ও বাড়িতে যাবে না এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে।
শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফান হাত ফাঁকা অসহায় কণ্ঠে বলে, আমার ফোন কি করলি তোর? ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল। এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। যা বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল। বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুদ্ধ অদ্ভুতভাবে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলের যাই হবে সেই ঝগড়া হয় তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোন তুলে দেখলো ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় 2:45। মায়েরা খেয়ে এসে কিছুক্ষণ পরে বই পড়লো, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের। ইরফানের অংশপেশি কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগছে, তবে ইরফানকে এখন হিরো হিরোই লাগে তার কাছে। এখন এর ক্রেডিট তার, কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসে দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়, মায়েরা ব্যর্থ হয় দরজা আটকাতে। ধাক্কায় 2 পা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গেলে সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়, অতঃপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে 2 পা এগিয়ে এসে শান্ত গলায় বলে, বের হও ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মোচড়ামুচড়ি করে ঠেলে ইরফানকে নিজে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন। আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। আমি যাব না, বুঝেছেন আপনি? ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাসে টানলো, রেগে প্রশ্ন করে, ওয়াই? তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? হ্যাঁ, আমার সৎমাও আপনার মতো এভাবে মারেনি। দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন। ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। কি? বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মায়েরাকে তার সাথে চেপে ধরে শান্ত গলায় বলে, সরি। মায়েরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়েরার মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে বলে, নো। আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। শাট আপ স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকে হঠাৎ হলোটা কি, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তিকর শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর স্টুপিড। আমায় না রাগিয়ে শান্তি পাও না। মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরকা নেয়। মায়েরা গলা থেকে ওড়না সরাতে নিলে মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা তার ওড়না টেনে ধরে রেগে বলে,
আপনি আসলে একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, ঠান্ডা লাগায় উত্তর দেয়। ওকে। মায়েরা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেছে? কেমন অদ্ভুত বিহেভ করছে। মায়েরার নিজেরই পাগল পাগল লাগছে। ইরফান আবারও মায়েরার ওড়না ধরে টান দিতে নিলে মায়েরা ইরফানের হাত ধরে বলে। আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা ছেড়ে হাত ঘড়িতে সময় দেখলো, হাতের বোরখা বেডের উপরে ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলল। 5 মিনিটে আসছি, রেডি হও ফাস্ট। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে? কেন কোনো ধারণাই করতে পারলো না। তাকে বলেও কোনো বিরক্ত হলো না। বোরকা পরে হিজাব ধরলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখলো খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারলো না। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না এই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চললো। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়, দরজা চাপানো। মায়েরা তার ঘরে দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে। স্টুপিড গার্ল। গলায় সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ানো। দ্রুত হাতে শার্টের হাতা ঘুনে পর্যন্ত ফোল্ড করলো। হাত গড়িয়ে হাতে পড়তে পড়তে আয়নার দিকে তাকালে নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে মুখাবয়বের কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রেখে হাত ঘড়িয়ে একবার সময় দেখে ফোন হাতে নিয়ে কাউকে কল করলো। সন্ধ্যার পর আসছি। এরবার কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়, কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝলো নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। তৃষ্ণা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে। কোথাও যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে। ফুপি কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়েরার কথা বলছিস? ইরফান নীরব থাকলো। তৃষ্ণা বেগম ভ্রু কুঁচকে বলল। ও তো ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভ্রু কুঁচকে বলল। ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া আমি দেখছি। কথাটা বলে মায়েরার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখলো। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মায়েরার বাইরেও যায় না। এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন পেল না মায়েরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে। তৃণা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে। মায়েরাকে দেখেছিস? ভ্রুকুচকে বলল। না তো, কেন নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে। বাচ্চা মেয়ে যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড় দেয়, তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে। অবশেষে মাইরা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়েরাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে। ওগো মাইরা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে। আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়ে দেয়। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিল। তৃণা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে। এই চুপ কর, জ্বালাস না তো ওকে। আর কিছু বলবি না, বাদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান হাতে ঘাড় ডলে, বাম হাতে মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপে। ফোন দিয়ে মিটিং, ফোন কল, বারবার অহেতুক ঝাড়ি
সব মিলিয়ে মাথাটা পুরো ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিডের তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা তার চরম লেভেলের বিগড়ে গেল। তৃণা বেগম ইরফানকে গালে হাত দিয়ে বলে,